বাবা, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অনেক বড় ভুল। নিজের ভুল ঢাকতে গিয়ে একসাথে দুইজনকে মেরে ফেলেছি আমি। বাবা, তুমি ঠিক বলেছিলে, একদিন আমাকে পস্তাতে হবে। বাবা, আজকে আমার মেয়ে ওদের শিকার হয়ে গেছে। এতদিন আমি অন্যের মেয়ে বোন স্ত্রীকে শিকার বানাতাম, আজ আমার নিজের মেয়ে আয়না ওখানে ফেঁসে গেছে। বাবা, আমি এবার কিভাবে ওকে বাঁচাবো? কি বলবো আমি আয়নার মাকে? বাবা, আমার পাপ আমাকে ধরে ফেলেছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে চোখ খুলে তাকালেন তিনি। ছেলের কথাগুলো সব শুনতে পেয়েছেন, কিন্তু চাইলেও কিছু বলতে পারছেন না। তার পাপের সাজাও আল্লাহ তাকে দিয়েছেন। একটা ফুলের মতো মেয়েকে বাপ মা হারা করেছেন তিনি। আল্লাহ তাই তো তার এই অবস্থা করেছেন। সকালে সুব্রতা ফজরের নামাজ পড়ে গার্ডেনে আসলো। এখনো আকাশে সূর্য ওঠেনি, হালকা বাতাস আর হালকা অন্ধকার। হাঁটতে অনেক ভালো লাগছে সুব্রতার। সুব্রতা একা একা হাঁটছে, তখন পেছন থেকে একটা ডাক শুনে থমকে যায় সে। মিস শরৎ সুব্রতা। সুব্রতা পেছনে তাকিয়ে দেখে শিশির দাঁড়িয়ে আছে, জগিং স্যুট পরে। সুব্রতা আস্তে করে বলল, জি। এত সকালে এখানে, তাও আবার এত পাতলা জামা পরে? ঠান্ডা লাগবে জানেন সেটা। জি। এই নেন চাদরটা গায়ে দিয়ে নেন। শিশির সুব্রতার দিকে চাদরটা এগিয়ে দিল। সুব্রতা চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। আপনার কলেজের ফর্ম নিয়েছি, আপনার বায়োডাটা আমাকে দিলে ফিল আপ করবো ফর্মটা। জি আচ্ছা, এখনই দিব। না, সকালে নাস্তা টেবিলে দিয়েন। আচ্ছা। সুব্রতা আর কিছু না বলে চলে আসে। কেমন জানি অস্বস্তি লাগছে তার। সুব্রতা চলে যাওয়ার পর শিশির নিজ মনে বলতে থাকে, তুমি শিশির ভেজা শরৎ সুব্রতা, তুমি হৃদয়ের এক অন্যরকম মাদকতা, তুমি আমার জীবনের এক প্রবাহিত প্রহেলিকা, তুমি এই শিশিরের হৃদয়ের এক আলাদা হৃদয় স্পন্দন। শিশির কথাটুকু বলে জগিং করতে চলে যায়। সকালে সুব্রতা সাবিনাকে খাবার বানাতে সাহায্য করছে। সাবিনা অনেক না করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সুব্রতা কি ভেবে আজকে শিশিরের জন্য আলুর পরোটা বানালো, সাথে মুরগির মাংস আর বাটার। সুব্রতা এই 2 দিনে দেখেছে শিশির তেমন লাইট খাবার খায় না, সব সময় হাফ বয়েল খাবার খায়। আর সকালে হয় কর্নফ্লাক্স, না হলে শুধু ফ্রুটস খায়। আজকে সুব্রতা কি মনে করে এগুলো বানালো? খাবার টেবিলে শিশির এগুলো দেখে চমকে গেল। মায়ের দিকে অবাক চোখে তাকালে সাবিনা বলে, এগুলো আমি না, সুব্রতা বানিয়েছে। তোর যদি খেতে না ইচ্ছে করে তাহলে আমি অন্য কিছু নিয়ে আসছি। না থাক, লাগবে না, আমি খাচ্ছি। শিশির 2টা পরোটা খায়, বাটার আর একটু মুরগির মাংস দিয়ে। খেতে খেতে মনে মনে বলে, আল্লাহ সবাইকে সব দেন না আসলেই, কাউকে অগাধ রূপ দেয় কিন্তু গুণ দেয় না, কাউকে গুণ দেয় রূপ দেয় না। সুব্রতার রূপ আগুন করা না হলেও তার গুণ সব আগুন করা। মাশাআল্লাহ। শিশির নাস্তা করে সুব্রতার থেকে সব ডিটেলস নিয়ে বেরিয়ে এলো। এদিকে আয়নার মা কেঁদে যাচ্ছেন। গতকাল থেকে তার মেয়ে নিখোঁজ। সকালে বেরিয়েছে স্কুলের জন্য, কিন্তু আর বাড়ি ফিরেনি। সবাই তাকে হন্যে হয়ে খুঁজেও কোনো খোঁজ পায়নি। আয়নার বাবা দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সে কিভাবে তার স্ত্রীকে বলবে তার মেয়ে যে নারী পাচারকারীদের হাতে বন্দী? 1 সপ্তাহ পার হয়ে গেছে। সুব্রতা এখন মহুয়ার কলেজে পড়ে। মহুয়ার ফাইনাল ইয়ারের এক্সাম শেষ, তাই সে এখন কলেজে যায় না। তাই শিশির সুব্রতাকে কলেজে পৌঁছে দেয় নিজের থানায় যাওয়ার সময়। এর মাঝে সুব্রতা অনেক মানিয়ে নিয়েছে শিশিরদের সবার সাথে। সাবিনার ভালোবাসায় সুব্রতা নিজের মায়ের ভালোবাসার অভাব কিছুটা হলেও ভুলতে পেরেছে। সুব্রতা এখন নিজেকে নতুন করে তৈরি করছে। সুব্রতা চায় না সমাজের মানুষের কাছে সে কালো বলে ছোট হয়ে থাকুক। আর তাছাড়া সায়নকেও সে দেখিয়ে দেবে সে কালো বলেও তুচ্ছ নয়। শিশির নিজের রুমে চেয়ারে মাথায় হাত রেখে বসে আছে। গত 1 সপ্তাহ আগে আয়না নামের একটা মেয়েও নিখোঁজ হয়েছে। মেয়েটার বাড়ি থেকে স্কুলের পথে বেরিয়েছিল, কিন্তু সে স্কুলে পৌঁছায়নি আর না বাড়িতে। মেয়েটার মা এসেছিল এফআইআর করতে। শিশির বুঝে উঠতে পারছে না এই চক্রের পেছনে কারা আছে। শিশির বসেছিল, তখন তার রুমের দরজায় নক পড়ল। আসুন। একটা উঠতি বয়সের মেয়ে, লেডি পুলিশ অফিসারের ড্রেস পরা, চুলগুলো খোপা করা, মাথার ক্যাপটা হাতে নিয়ে ভিতরে আসলো। বলুন মিস মৌ। স্যার, আপনার কথা মতো স্কুল, বাড়ির এরিয়া সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি কিছুদিন যাবত একটা ছেলের সাথে মেয়েটাকে কথা বলতে দেখা গেছে। অনেকের কথা মতে হয়তো ছেলেটা মেয়েটার প্রেমিক, আবার অনেকের কথা মতো ছেলেটা মেয়েটাকে বিরক্ত করে। তবে অনেক অবাক করা তথ্য মেয়েটার বান্ধবীরা আমাদের দিয়েছে যে কিছুদিন যাবত নাকি মেয়েটার কাছে অনেক টাকা থাকে। মানে মেয়েটা নাকি প্রায় প্রায় তাদের সাথে শেয়ার করে কোনো একজন নাকি ওকে সিনেমায় নায়িকা হবার সুযোগ দিবে বলেছে। মেয়েটার কাছে এত টাকা নাকি তারই দেয়া।
এর মানে 3 টাইপ ফাঁদ এরা মেয়েদের ধরার জন্য পেতেছে। 1 বিয়ে করার কথা বলে, 2 কাজ দেবার না করে, আর 3 প্রেমের ফাঁদে ফেলে। আমার মনে হয় এর সাথে একজন না অনেকেই জড়িত আছে। মিস মৌ, আপনি হাসানকে নিয়ে আরও একবার ওইসব জায়গাগুলোর থেকে খোঁজ নেন। দেখেন ওই 33 জন মেয়ে যে নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে কারো কি বিয়ে হওয়ার কথা ছিল কিনা, বা কারো কাজ পাওয়ার, বা কারো রিলেশনের। জি আচ্ছা স্যার। জি, আপনি আসতে পারেন এখন। মৌ বেরিয়ে আসে শিশিরের রুম থেকে, নিজের জায়গায় এসে বসে আর বিড়বিড় করে বলে, আচ্ছা স্যার এমন কেন? উনি কি আমার চোখের ভাষা বোঝে না? আমার মনের কথা বোঝে না? অবশ্য বুঝবে কিভাবে? উনি তো তাকানি না আমার দিকে। ইস, স্যার যদি বুঝতো আমার ফিলিংসগুলো। আয়নার মা বসে আছে ঘরের উঠোনে, চোখ মুখ একদম নেতিয়ে গেছে তার মেয়ের চিন্তায়। সায়ানের মা বসে আছে তার পাশে। আয়না তারও অনেক ভালোবাসার ছিল। আজ 1 সপ্তাহ মেয়েটা নিখোঁজ, কোথায় আছে কেউ জানতে পারল না। ছোট, আর কাঁদিস না। আল্লাহর কাছে দোয়া কর, দেখবি আল্লাহ আয়ানকে ফিরিয়ে দিবে। ভাবি, এটা আমার শাস্তি। আমি শুভ্রতাকে জ্বালিয়েছি, আর দেখো শাস্তি স্বরূপ আল্লাহ আমার মেয়েকেই নিয়ে গেছে। সায়ানের মা আয়নার মায়ের কথায় চুপ হয়ে গেল। আজকাল তার ছেলেটা অনেক চুপচাপ হয়ে গেছে, জানে না এর কারণ কি। সায়ানের মা আয়নার মাকে শান্ত করছে। রুমের ভিতরে বসে স্ত্রীর কান্না শুনে যাচ্ছে আজমির। চাইলেও সে কিছু করতে পারছে না। অনেক অনুরোধ করেছে সে ফিরোজের কাছে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ফিরোজের একটাই কথা, ধান্দায় নিজের মেয়ে আর পরের মেয়ে বলতে কিছু নেই। তবে আজমির মেয়েকে নিতে হলে 50 লক্ষ টাকা তাকে দিতে হবে। পাপ তার বাপকেও ছাড়ে না, সেই দশা হয়েছে আজমিরের। অন্যের মেয়েদের পাচার করতে গিয়ে আজ তার নিজ ঘরের মেয়েই পাচার হতে চলেছে। 40টা মেয়ে পূর্ণ হলেই দুবাইয়ে পাচার হয়ে যাবে মেয়েগুলো। আজমির ভয়ে পুলিশের কাছেও যেতে পারছে না, তাহলে যে সে নিজেও ধরা পড়ে যাবে। আজমির ভেবে পাচ্ছে না কোথায় থেকে সে এতগুলো টাকা পাবে। ব্যাংকে যা আছে তা দিয়েও হবে না। কলেজ থেকে মাত্র ফিরেছে শুভ্রতা। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে খেতে বসলো। খেতে খেতে অনেক গল্প করল। শুভ্রতা খেয়ে এসে রুমে যাওয়ার সময় কি ভেবে শিশিরের রুমে আসলো। শিশিরের রুমের ব্যালকনিতে গিয়ে দেখলো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটতে শুরু করেছে। শুভ্রতার মুখে হাসি ফুটে উঠল। শুভ্রতা আবার পাইপে পানি এনে সব গাছে পানি দিয়ে গাছগুলো পরিচর্যা করল। তারপর বেরিয়ে আসলো শিশিরের রুম থেকে। রাতে শিশির বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখে তার ড্রেস খাবার সব রুমে দেওয়া। এটা নতুন কিছু না, এরকম রোজ সব এসে সে পরিপাটি পায়। শিশির জানে এগুলো শুভ্রতা করে দিয়ে যায়, কারণ শিশিরের খুব ভোলা মন, কোথায় কি রাখে সে তা ভুলে যায়। তাই সাবিনা শুভ্রতাকে এই দায়িত্ব দিয়েছে শিশিরের জিনিস গুছিয়ে রাখার। শিশির ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আজকাল বয়েল ফুডের পাশাপাশি হালকা শুভ্রতা স্পেশাল লাইট খাবার খাচ্ছে সে। শুভ্রতার হাতে রান্না অনেক ভালো, তাই শিশির অল্প হলেও খায়। বেশি খাওয়া যাবে না, পুলিশ মানুষ কিনা, তাই ভুঁড়ি বানানো যাবে না, না হলে অপরাধীদের ধরবে কি করে। শিশির খাওয়া শেষ করে বারান্দায় আসে। বারান্দায় এসে সেও দেখে গোলাপ গাছে ফুল ফুটেছে। শিশির গোলাপ গাছের সামনে এসে দাঁড়িয়ে বলে, মানুষ তার প্রিয় মানুষটাকে মনের কথা জানাতে তোমাকে ব্যবহার করে গোলাপ রানী। তুমি এমন এক অতি ভালোবাসার জিনিস যা নারীরা পেলে খুশি হয়ে যায়। পুরুষদের মনের কথা বলার মাধ্যম তুমি। আচ্ছা, আমিও কি শরৎ শুভ্রতাকে ভালোবাসি? গোলাপ রানী, সে যখন আমার আশেপাশে থাকে এক আলাদা কিছু অনুভব করি আমি। কিন্তু প্রথম দেখায় কি ভালোবাসা হতে পারে? শরৎ শুভ্রতা আমার কাছাকাছি থাকলে আমার হৃদয়ের স্পন্দন জানান দেয় যে শিরশির শরৎ শুভ্রতা তোর কাছে আছে। জানি না এটা ভালোবাসা কিনা, তবে সে আশেপাশে থাকলে নিজেকে খুব খুশি খুশি মনে হয়। সকাল থেকে মৌ আর তার সাথে লোকেরা সবগুলো মেয়ের বাড়ির থেকে শুরু করে নিখোঁজ হওয়া জায়গা সব আবার খোঁজ নিয়েছে। ফলাফল আগের মতোই শূন্য। উফ, কেউ কিছু জানে না। আজব, ভূতে এসে মেয়েগুলোকে নিয়ে গেছে। সব হারামি, কেউ মুখ খোলে না। তাই তো মনে হচ্ছে। চল ওই দিকটায় যাই। মৌ আর হাসান সামনের দিকে গেল। এখানে একটা টঙের দোকান আছে। মৌ দোকানদারকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি জানেন নিশ্চয়ই এখানে থেকে বিগত 1 বছর এখান থেকে 32টা মেয়ে নিখোঁজ হয়েছে। হ মা, জানি। খুব খারাপ লাগছে শুইনা। চাচা, আপনি কি আমাদের বলতে পারবেন এই মেয়েগুলো নিখোঁজ হবার সময় আপনি কি কোনো সন্দেহপ্রবণ কিছু দেখেছেন? হ
মা, দেখছি যখনই কোনো মাইয়া এহানতে নিহোস হয় তার ঠিক একদিন আগের রাইতে এখানে একটা লাল গাড়ি আইয়ে বইয়া থাহে। আমার দোহানে অনেক রাত পর্যন্ত খোলা তাহায় আমি দেহি অনেকবার। লাল গাড়ি কি প্রত্যেক মেয়ে নিখোঁজ হওয়ার আগের দিন রাতে এখানে এসে থাকে? জি মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই লাল গাড়ির কেসটা আবার কি? আমার মনে হচ্ছে ওই লাল গাড়িতে করে মেয়েগুলোকে নেওয়া হয়। তাই মনে হচ্ছে। চলো স্যারকে গিয়ে খবরগুলো জানাই। চলো। প্রিয়া আর রাহাতের রিলেশন বেশ ভালো গেলেও ইদানিং রাহাত প্রিয়াকে অ্যাভয়েড করছে। প্রিয়া সর্বোচ্চ চেষ্টা করছে নিজের শরীর রূপ দিয়ে রাহাতকে নিজের করে রাখার, কিন্তু একটা প্লে বয়ের কি আর একটা মেয়েকে দিয়ে হয়? রাহাত তাই প্রিয়াকে ছাড়াও অনেকের সাথে ইন্টিমেট হয়, যা প্রিয়া জানে না। শিশির সুব্রতাকে কলেজে ড্রপ করে দিচ্ছে। সুব্রতা আর চোখে তাকাচ্ছে শিশিরের দিকে। শিশির সেটা নোটিশ করলেও কোনো কিছু বলছে না। কলেজ গেটে এসে গাড়ি থামলো শিশির। সুব্রতা গাড়ি থেকে নেমে গেল। সুব্রতা নেমে যাওয়ার সময় শিশির বলল, মিস সুব্রতা, সাবধানে কলেজে থাকবেন। ইদানিং জানেন নিশ্চয়ই অনেক মেয়ে নিখোঁজ হচ্ছে। অপরিচিত কারোর সাথে ভান বিনিময় করবেন না, মনে থাকে যেন। নাও বাই। কথাটুকু বলে শিশির গাড়ি ঘুরিয়ে চলে গেল আর সুব্রতা কলেজে ঢুকলো। আজকে শিশিরের বাবার 15তম মৃত্যুবার্ষিকী। শিশির, সাবিনা, মহুয়া, সুব্রতা, চাপা এসেছে এতিমখানায়। সেখানে এসে এতিম ছেলে মেয়েদের নতুন জামাকাপড় আর খাবার খাওয়ানোর জন্য। শিশিররা প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে মসজিদেও এতিম খাওয়ায়, এমনি এতিমখানায় এসেও খাওয়ায়। সব বাচ্চাদের নতুন জামা খেলনা বিতরণ করে। মাঠের গাছের নিচে দাঁড়িয়ে আছে শিশির। সব বাচ্চাদের আনন্দ দেখছে সে। সুব্রতা শিশিরকে দাঁড়ানো দেখে সেখানে গিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। দুইজনেই চুপ। অনেকক্ষণ চুপ থেকে শিশির বলা শুরু করলো, জানেন মিস সুব্রতা, আমার কাছে এই বাচ্চাগুলোর হাসি খুব তৃপ্তি দেয়। কারণ কি জানেন, এরাও আমার মতো এতিম। কেউ আবার অনাথ, কেউ আবার বাবা মার থেকেও অনাথ। জানেন, আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে নিয়ে এখানে আসতেন। দাদুর মৃত্যুবার্ষিকীতে সব ছেলেমেয়েদের খাওয়াতেন, জামা কাপড় দিতেন। বাবার কাছে এদের হাসি মুখগুলো বড্ড অমূল্য ছিল, আর আমার কাছে এখন তাই। এরা যখন এই সুন্দর জিনিসগুলো পেয়ে খুশি হয় তখন আমার অনেক ভালো লাগে। মহান আল্লাহর কাছে একমাত্র এরাই নিষ্পাপ, কারণ এই নিষ্পাপ শিশুগুলো কোনো অন্যায় করে না। এদের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি তাহলে মহান আল্লাহ নিজেও খুশি হন। এদের অনেককেই তাদের মা বাবা ফেলে রেখে গেছে, আবার অনেকেরই আপনজনরা ফেলে দিয়ে গেছে মা বাবা নেই বলে। সত্যি আফসোস হয় তাদের জন্য। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাবাকে অনেক মিস করেন তাই না? হ্যাঁ, অনেক। আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আমিও আমার বাবার মতো একজন আইডল পুলিশ অফিসার হব। আমার বাবা যেমন তার সততা দিয়ে কাজ করে গেছে, আইনের রক্ষা করে গেছে, আমিও বাবার মতো একজন সৎ পুলিশ অফিসার হব। বাবাও আমার ইচ্ছাটাকে অ্যাপ্রিসিয়েট করত। বাবা ছিল আমার আইডল, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। বাবা একদিন সকালে বের হলেন একটা কেসের উদ্দেশ্য নিয়ে। কেসটা ছিল নারী পাচার কেস। বাবা জেনে গিয়েছিল কারা এর পিছনে। তাদের ধরতে বাবার টিমরা যাচ্ছিল, কিন্তু পথে একটা ব্লাস্টে বাবা সহ সবাই মারা যায়। সবাই যদিও বলে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি জানি এটা মার্ডার। সেদিন থেকে নিজেকে প্রমিস করেছি, আমার বাবাকে যারা মেরেছে, যারা অসহায় মেয়েদের পাচার করে দিচ্ছে, তাদের আমি শাস্তি দিব। ব্যাস, তারপর থেকে একজন পুলিশ অফিসার হবার জন্য যা করা লাগে তাই করলাম। জানেন, এই দুনিয়ায় বাবা মা ভাই বোন ছাড়া কেউ আমাদের আপন না। আপনার একটা বিপদ হলে সর্বাগে এগিয়ে আসে আমাদের বাবা মা। খুব অমূল্য সম্পদ আমাদের জীবনে তারা। আল্লাহ কর্তৃক শ্রেষ্ঠ উপহার বাবা মা। আমাদের বেঁচে থাকার কারণ আমাদের বাবা মা। মায়ের পর সবথেকে জরুরি জিনিসটা হলো বাবা। সে আমাদের মাথার উপরে একটা ছায়া, একটা বট গাছ। সে ছাড়া আমরা কিছুই না। ঠিক বলেছেন। একজন বাবা নিজের আগে তার সন্তানের কথা ভাবে। একজন বাবা একজন শ্রেষ্ঠ যোদ্ধা। আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে। সমাজের কাছে আমরা যেমনই হই, আমাদের বাবা মায়ের কাছে আমরা খুব অমূল্য ধন। একজন মা আর বাবার কাছে তার সন্তান সব থেকে ভালো। তাতে সেই সন্তানের যতই খুঁত থাকুক, বড় অপরাধ করলেও বাবা মা ঠিক ক্ষমা করে বুকে টেনে নেয়।
আমিও আমার বাবাকে খুব খুব ভালোবাসি। আমি কালো বলে সবাই আমাকে অবহেলা করলেও আমার বাবা আমাকে বুকে আগলে রাখতো, কোনোদিন কষ্ট জিনিসটা বুঝতে দেয়নি। বাবার রাজকন্যা ছিলাম আমি, কিন্তু একদিন বাবা আমাকে আর মাকে একা করে চলে গেলেন। নানা নিয়ে তারপর তাদের বাড়ি গেলেন। মাও 2 বছর পর চলে গেল অন্যের বাড়ির বউ হয়ে। আমার খোঁজ নেওয়ার সময়ই ছিল না তার। আমি তখন খুঁজতাম দুনিয়া কত কঠিন, মামিদের অত্যাচার, সমাজের সবার কটু কথা হজম করা, সবকিছু আমি সহ্য করেছি। আজ আমি বড় হয়েছি এইসব সহ্য করি। বাবা থাকলে আমার ভাগ্য কোনো দিন এমন হতো না। একজন বাবা একটা সন্তানের বেঁচে থাকার কারণ। বাবার হাত ধরেই প্রথম পথ চলা শেখা, ভালো মন্দ সব কিছু শিখিয়েছে। বাবা মা আমাদের প্রত্যাশা, খুশির কারণ। আমার বাবাও আমার কাছে শুধু একজন আইডল নয়, একজন একজন সুপার হিরো। সুব্রতার কথাগুলো বলতে বলতে গলা কাঁপছিল, চোখ থেকে পানি পড়ছিল। শিশির বুঝতে পারছে সুব্রতা তার বাবাকে কতটা মিস করে। শিশির একটু এগিয়ে এসে সুব্রতার হাত ধরল। সুব্রতা এতে চমকে যায়। শিশির সুব্রতার হাত ধরে বলল, কাঁদবেন না, বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। নামাজ পড়ে সবসময় তার জন্য দোয়া করবেন। এরপর শিশির সুব্রতার হাত ছেড়ে দিয়ে চলে যায়। সুব্রতাও নিজের চোখের পানি মুছে চলে আসে। আসরের নামাজ পড়ে সবাই এতিমখানা থেকে চলে আসে। শিশির বাসায় এসে ফ্রেশ হয়ে থানায় চলে যায়। শিশির থানায় এসে দেখে মৌ, হাসান তার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বলুন, কিছু জানতে পারলেন? স্যার, আমরা সব মেয়েগুলোর পরিবারের সাথেই আবার কথা বলেছি, পাড়া প্রতিবেশী সবার সাথে। এদের মধ্যে এই যে যাদের ছবি এখন আপনার হাতে আছে, তাদের মধ্যে 3 জন মেয়ের বিয়ে হবার কথা ছিল। 3 জনেরই বিয়ে বড়লোক পরিবারে হচ্ছিল। বিয়ের আগেই মেয়ের পরিবারকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। আর 3 জন মেয়েরই বিয়ের আগের দিন রাতে নিখোঁজ। তারপরে 4 জন মেয়েকে একটা এনজিও থেকে নাকি চাকরি দেওয়ার অফার করা হয়েছে, এমনটা আমাদের ওই মেয়েগুলো এলাকার প্রতিবেশী জানিয়েছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম এরকম কোনো এনজিও নেই, একটা ফেক এনজিও। এই মেয়েগুলো একসাথে নিখোঁজ হয়েছে। আর তারপরের মেয়েগুলো সব কলেজ আর স্কুল থেকে নিখোঁজ হয়েছে। এই সবগুলো মেয়ে একই এলাকার, রাইট? জি স্যার। তার মানে নিখোঁজ দাতাও এই এলাকারই। না হলে 32টা মেয়ে এখান থেকে এক এলাকা থেকে নিখোঁজ করা সহজ ব্যাপার না। আর যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে তারাও তাকে চেনে। আচ্ছা, লাস্ট যে মেয়েটার নিখোঁজ রিপোর্ট আসলো, কি জানি নাম? আয়না আহমেদ, আজমির আহমেদের মেয়ে। হ্যাঁ রাইট, আয়না। তোমরা একটা কাজ করো, আবার ওদের এলাকায় যাও আর গোপনভাবে আরও একবার ইনভেস্টিগেশন করো। বাট তোমরা এবার ছদ্মবেশে যাবে, যাতে কেউ সন্দেহ না করে। ওকে স্যার। আরও একটা কথা জানানোর ছিল। বলো। স্যার, যেই মহিলা কলেজ থেকে 10টা মেয়ে নিখোঁজ হয়েছিল, সেই এরিয়াতে একটা টঙের চাচা আছে। তিনি আমাদের জানিয়েছেন যেদিন একটা মেয়ে নিখোঁজ হতো সেই দিন ওইখানে আগের রাতে একটা লাল কালারের গাড়ি এসে থাকতো। আমরা তথ্য মতে খোঁজ নিয়ে জানলাম সেখানে হন্ডা ক্রস ব্র্যান্ডের একটা লাল কালারের গাড়ি এসে থাকে। ওই গাড়িতেই মেয়েগুলোকে তোলা হয়েছে। হুন্ডা ক্রস ব্র্যান্ডের মালিকের কাছে খোঁজ নিতে আমাদের কনস্টেবলদের পাঠাও। যে কোনো নাম্বারের গাড়িটা ওটা। ওকে স্যার। ওকে, আপনারা আপনাদের কাজে লেগে পড়েন। জি স্যার। হাতে প্রেগনেন্সির ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া। হ্যাঁ, প্রেগনেন্ট সে। রাহাতের বাচ্চার মা হতে চলেছে সে, কিন্তু রাহাত তাকে ছেড়ে দিয়েছে। বাচ্চার কথা রাহাতকে জানাতেই সে বলেছে, কি প্রমাণ আছে এই বাচ্চা আমার? তুমি যেমন আমার সাথে বেটে গেছো, অনেকের সাথেই গেছো, নিশ্চয় তাদের কারোর মধ্যে বাচ্চা হয়তো এটা তার পাপ আমার গাড়ি চাপাচ্ছ। তোমার মতো মেয়েরা এমনই বড় লোক ছেলে দেখলে টুপকে পড়ো তাদের গাড়ে। তুমি কি মনে করছো আমি জানি না তোমার সায়েরের সাথে রিলেশন ছিল? আমি শুরু থেকে জানতাম, কিন্তু আমি কিছু বলিনি, কারণ তুমি আমার কাছে বুকের জিনিস ছিলে। সো আমার সেসব নিয়ে মাথা ব্যথা ছিল না। আমি তোমাকে টাকা দিছি, তুমি আমাকে শরীর দিছো, বেশ সুদবুদ হয়ে গেল তাই না? তাই এই বাচ্চার কথা তো আসেই না। এখন তুমি চাইলে একে রাখো, না ফেলে দাও, তা তোমার ব্যাপার। এই নাও 2 লাখ টাকা,
ডিএনসি করে টাকা লাগলে এগুলা ইউজ করো, আর এই 2 লাখ টাকা তোমার এই শরীরের দেওয়া দাম মনে করে নিতে পারো। ওকে, সো বাই।